পরশুরাম সিং যিনি চিফ ইঞ্জিনিয়ার ইস্টার্ন রেলের কনস্ট্রাকশনের, উনি বললেন যে তাহলে আমরা কনস্ট্রাকশনটা করছি মাস্টারমশাই, কিন্তু ওই জায়গাতে আপনাকে যে কদিন আমাদের সার্ভে চলবে আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে। ওখানে হবে কি করে, এখন তো জমি অধিগ্রহণ করা হয়নি। আমি বললাম নদীচর তো গভর্নমেন্টের, নদীচরের সার্ভে ব্রিজ করার জন্য আর ওখানে দৌলতপুর পর্যন্ত অধিগ্রহণ করা আছে, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। করে তখন উনি বললেন যে 15 কোটি টাকা তো বাজেটে আছে, একটা রেল ব্রিজে তো অনেক টাকা লাগে, তাহলে কীভাবে হবে। আমি তখন বাসুদেববাবু বললাম যে স্যার আপনি যদি টাকাটা ব্যবস্থা করে দেন এই ব্রিজের জন্য টাকাটা, মন্ত্রী তো আপনাকে খুব রেসপেক্ট করে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা দুজনেই আছি। মাস্টারমশাইয়ের সঙ্গে এখানে দেখা হয়ে গেল। তো এইখানে রেল প্রজেক্টটা উনি দেখতে এসছেন অমৃত ভারত রেল প্রকল্পে। তো সেখানে মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা 2-4 কথা বলে নিচ্ছি এবং আপনাদেরও সেটা নিশ্চয়ই আমরা সম্প্রচার করে দেখাবো। তো কেমন লাগে অবশ্যই বলবেন। এই মুহূর্তে আমরা মাস্টারমশাইয়ের সঙ্গে আছি, তো চলুন। তো মাস্টারমশাই এই প্রজেক্টটা দেখে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। দেখে যাবেন। আপনাকে পেয়েছি এই জন্য আমরা যথেষ্ট আনন্দিত। তো আরামবাগের রেল ব্রিজ নিয়ে একটা কথা আগে আপনি বলেছিলেন, তো সেই বিষয়টা যদি একটু বলেন। ঠিক তারিখগুলো আমার মনে নেই, তবে মূল কথাটা বলছি। সেটা হচ্ছে যে আমাদের যখন আরামবাগের জমি অধিগ্রহণ বা ওই দিকের কাজ যখন শুরু হচ্ছে, কাজ চলছে, তখন আমি বাসুদেবাচার্য সাহেবের, তখন তো লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী ছিলেন, আর বাসুদেববাবুর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেলওয়ে, উনি তখন তো আমাকে রিপ্রেজেন্ট করে রেখেছেন। আমি সেইভাবে কাজটা হুগলি, চুঁচুড়া এবং বাঁকুড়া 2 কালেক্টরে যেয়ে ওটা ত্বরান্বিত করার জন্য সব কাজগুলো করতাম। তো আমি ওনাকে বললাম যে এরকম মুন্ডেশ্বরী এবং দামোদর নদীর ব্রিজ যে এজেন্সি নিয়েছিল তাদের ক্ষেত্রে টার্মিনেট করতে হয়েছিল এবং অনেক বছর সময় লেগে গেল, 2-3 বছর। ঠিক সময়ের মধ্যে ব্রিজটা হচ্ছে না। এখন যদি আমরা দ্রুতগতিতে ওটার গোঘাট, জয়রামবাটি, কামারপুকুর দিকে আনতে চাই, তাহলে আরামবাগের ব্রিজটা করে দেওয়া উচিত। তো তখন পাশে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন পরশুরাম সিং। ওই কথাটা আমাদের হচ্ছিল বিষ্ণুপুর রেলওয়ে রেস্ট হাউসে। তো উনি বললেন যে ওখানে হবে কি করে, এখন তো জমি অধিগ্রহণ করা হয়নি। আমি বললাম নদীচর তো গভর্নমেন্টের, নদীচরের সার্ভে ব্রিজ করার জন্য আর ওখানে দৌলতপুর পর্যন্ত অধিগ্রহণ করা আছে, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। করে তখন উনি বললেন যে 15 কোটি টাকা তো বাজেটে আছে, একটা রেল ব্রিজে তো অনেক টাকা লাগে, তাহলে কীভাবে হবে। আমি তখন বাসুদেববাবু বললাম যে স্যার আপনি যদি টাকাটা ব্যবস্থা করে দেন এই ব্রিজের জন্য টাকাটা, মন্ত্রী তো আপনাকে খুব রেসপেক্ট করে, মন্ত্রী নিজস্ব ইয়েতে পাওয়ারে সেটা দিতে পারে। তো উনি বললেন হ্যাঁ সে টাকাটা আমি আদায় করে নেবো, তাহলে কত এস্টিমেট করে কত হচ্ছে সেটা জানাতে হবে। করে তখন পরশুরাম সিং যিনি চিফ মিনিস্টার, তিনি বললেন, চিফ ইঞ্জিনিয়ার ইস্টার্ন রেলের কনস্ট্রাকশনের, উনি বললেন যে তাহলে আমরা কনস্ট্রাকশনটা করছি মাস্টারমশাই, কিন্তু ওই জায়গাতে আপনাকে যে কদিন আমাদের সার্ভে চলবে আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে। আমি বললাম আমার স্কুল আওয়ার বাদ দিয়ে যদি করেন তাতে আমি থাকতে পারি। তো তখন আমাকে বললো যে আপনাকে স্কুল ছুটির পর আপনাকে আসতে হবে, সার্ভেটা তখন চলবে, আপনি সঙ্গে থাকবেন, না হলে আমাদের ভয় যেহেতু জমিটা অধিগ্রহণ করা হয়নি আর কি। তো আমি এসে কদিন বিষ্ণুপুরের ওদের সঙ্গে ওদের ক্যাম্পে ছিলাম, ওই জগন্নাথ কুণ্ডুর নার্সিংহোমে তখন ক্যাম্পটা করা ছিল আর কি, রেলের কন্ট্রাক্টরদের আরামবাগে। ওখানে কন্ট্রাক্টর নয়, মানে রেলের নিজস্ব সার্ভেয়ারদের। করে তারপর আমি ওই কদিন স্কুল থেকে আসতাম, ওরা গাড়ি করে আমাকে পৌঁছে দিত বাড়িতে, আবার স্কুল থেকে নিয়ে আসতো। তো তখন এটা সার্ভে করা হলো, হয়ে 49.something কোটি টাকাটা ওরা বললো যে মাস্টারমশাই এই টাকাটা হয়েছে, আমরা রিকুইজেশন পাঠাচ্ছি রেল বোর্ডে, তাহলে আপনি বাসুবাবুকে বলে দেন। পরে আমি বাসুদেববাবুকে তার একটা কপি আমাকে দিল, দেওয়ার পর আমি বাসুদেববাবুকে সেটা পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম যে তখন লোকসভা চলছিল, আমি বললাম স্যার তাহলে এই 49 কোটি টাকা লাগবে, আপনি যদি 15 দিনের মধ্যে পাঠিয়ে দেন তাহলে টেন্ডার করা হবে। তো তারপর উনি বললেন, উনি দেখা গেল যে উনি 8-10 দিনের মধ্যে টাকাটা পাঠিয়ে দিয়েছেন, ওই 50 কোটি টাকা পাঠিয়ে দিলেন। এবং সেটা পাওয়ার পর চিফ ইঞ্জিনিয়ার বললো টাকা পেয়ে গেছি, সুতরাং আমরা টেন্ডার কল করছি আর কি। করে তারপরে ওখানে তাঁতিয়া বলে একটা খুব ভালো কোম্পানি কাজটা পেলো, হাওড়াতে ওদের অফিস ছিল। তো ওদের টাইম দেওয়া ছিল 2 বছর, ওরা 2 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিল। আচ্ছা,
তো ওটা তাহলে সময়ের আগে, এখানে যেমন দেখছি ঢিলে হচ্ছে, সেখানে সময়ের আগে ওখানে সময়ের আগে ব্রিজটা মুন্ডেশ্বরী আর ওইটা অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করবে, কোন এজেন্সি পাচ্ছে, সেই এজেন্সির ক্যাপাসিটি কতটা বা তাদের মনে সদিচ্ছা কতটা, তার উপরে নির্ভর করে। আচ্ছা, তো তাতিয়া কোম্পানি এমনি বড় কোম্পানি ছিল এবং ব্রিজেতে এক্সপার্ট ছিলেন, তো আর তাদের সদিচ্ছাও ছিল, তারা যত দ্রুত করবে ওদেরও তো খরচটা কমে যাবে, ডিলে হলেই তো ওদের খরচ বাড়ে। মগজাস্ত্র কী ধরনের জিনিস তা বুঝে দেখুন একবার। 15 কোটি টাকার বাজেট বরাদ্দ বাড়িয়ে করা হলো 49 কোটি টাকা এবং সেই বাজেট বরাদ্দ দিয়ে তৈরি হলো আরামবাগের ব্রিজ। এ এক অনন্য এক অসাধারণ এক ঘটনা, যেটি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরলাম। প্লেস রিভিউয়ার চ্যানেল এইভাবে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরে এবং এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। মাস্টারমশাইকে প্রণাম জানাই, তার প্রতি আমরা প্রত্যেকে কৃতজ্ঞ। তার এই অনমনীয় এবং এত প্রত্যুৎপন্ন মতিত্বের জন্য আজকে কিন্তু আমরা আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত যেতে পারছি এবং আরামবাগের যে ব্রিজ সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত যে আমরা এই রাস্তা ধরে যেতে পারছি, তার জন্য একদম কাণ্ডারি হিসেবে আমরা যাকে পেয়েছিলাম তিনি হচ্ছেন আমাদের মাস্টারমশাই। তিনি আজও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই লাইনটি সংযুক্তিকরণ হয়, অর্থাৎ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যেন সংযুক্ত হয়। তো মাস্টারমশাইকে নিয়ে, তার অভিজ্ঞতা নিয়ে পরবর্তী আরও একটি পর্ব আসতে চলেছে। তো আপনারা কেমন লাগছে এই পর্বগুলি অবশ্যই জানাবেন এবং আমরা নতুন যে রেল লাইন তৈরি হচ্ছে সেটি তো দেখাচ্ছি, তার সঙ্গে যে এই রেল লাইন তৈরির পিছনে ওতপ্রোতভাবে জড়িত, যিনি প্রদীপের তলায় পড়ে থাকা অন্ধকারের মতো, তাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় চেষ্টা করে প্রকৃত সত্য ঘটনা সকলের সামনে উপস্থাপিত করতে, তো এটি তারই একটি পদক্ষেপ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের সঙ্গে থাকবেন।